রাতের শেষ ট্রেনটা কিছুক্ষণ আগেই আমার সামনে থেকে বেরিয়ে গেল। ছোট একটা স্টেশন, তাতে আবার ইদানিংকালে কিছু গুজব রটেছে। পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন। কারা যেন গুজব ছড়িয়েছে এখানে নাকি খুব ভূতের উপদ্রব। এমনিতেই এখানে যাত্রী সংখ্যা কম, এখন এমন অবস্থা হয়েছে দিনমালে গার্ডও সিগন্যাল দিতে রাজি হচ্ছে না। এই ফেসবুক আর স্মার্টফোনের যুগেও মানুষ যে এত ভূতের ভয় পেতে পারে, ভুক্তভোগী না হলে বিশ্বাস করাটা খুবই কঠিন। আমার মতো গ্রামের সাধারণ মানুষ, যার আবার ভাড়ার গাড়ির ব্যবসা, তার এতে হয়েছে সমূহ ক্ষতি। বেগুনকোদর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে চিপকপুর, সেখানেই আমার গ্রাম। একমাত্র লোকাল ট্রেন যাওয়া এই বেগুনকোদর স্টেশনে যদি আর ট্রেন না থামে, আমার মতো মেঠো মানুষদের বড় সমস্যা হবে। ভূতের ভয়ে ঘরে বসে থাকলে আমাদের মতো খেটে খাওয়া মানুষদের জীবনযাপন চলবে না। রাতে ভিড়েতে গাড়ি নিয়ে ছুটে বেড়াই 2 পয়সার জন্য। এমনিতেই গ্রামাঞ্চলে 7টার পরে দোকানপাট সব বন্ধ হয়ে যায়, আর রাত 9টা মানে এখানে একেবারে নিশুতি রাত। আমি তো অনেকবার রাত 12টার সময় রুগী আনতে বেগুনকোদর স্টেশনও গিয়েছি দিয়ে, আবার কোনো প্যাসেঞ্জারকে স্টেশন থেকে তার গন্তব্যস্থানে পৌঁছেও দিয়েছি। একদিনও কিন্তু কোনো অস্বাভাবিক কিছু আমার চোখে পড়েনি। তাই ট্যুরিস্টরা এসে যখন জানতে চায় এখানে ভূত আছে, আমার তখন ভারী বিরক্তি লাগে। আমার কাছে একটা স্মার্টফোন আছে, ফোন না রাখলে আমাদের গাড়ি ভাড়ার কাজ চলে না। যত ভাড়ার খবর সবই তো ফোনেই পাই। আমার কাছে স্মার্টফোন থাকলেও আমি আমার এর ব্যবহার খুব একটা ভালো জানি না। আমার শহরের পরিচিত কয়েকজন আমার ফোনে নেট কানেকশনও করে দিয়েছে। এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, ওরা মাঝে মাঝে আমাকে ছবি পাঠিয়ে বলে, সুভাষ একটু দেখে নিস। তখন ফোনটা খুলে একটু দেখি আর নাড়িচাড়ি, ব্যাস এইটুকুই। আপনারা হয়তো অনেকেই জানেন, পুরুলিয়ার সব থেকে সুন্দর জিনিস হলো গিয়ে পলাশ ফুল। গরমের শুরুতে এখানে ফুল ফুটলে যেন চারিদিকের সৌন্দর্য আরও বেড়ে যায়। গাছগুলো তখন যেন একেবারে জ্যান্ত হয়ে ওঠে। আপনারা হয়তো ভাববেন, এ আবার কীরকম কথা, গাছ তো জ্যান্তই হয়। কিন্তু আপনাদের আমি বলবো, ফুল ফোটার সময় একবার জ্যোৎস্না রাতে জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন। সমস্ত প্রকৃতি তখন যেন একেবারে জীবন্ত হয়ে ওঠে। গাছের পাতায় জ্যোৎস্নার আলো পিছলে যায়, এক আশ্চর্য জগৎ সামনে এসে দাঁড়ায়। কারা যেন ফিসফিস করে কথাও বলে, হাসে। এই অনুভূতি ভৌতিক নাকি জানি না, তবে এই অনুভূতি আমার অনেকবার হয়েছে। সত্যি বলছি, তখন আমার মতো ডাকাবোকো মানুষেরও গা কেমন ছমছম করে উঠবে। আমার বন্ধুদের মধ্যে অনেকে ঠাট্টাও করেছে এই কথা শুনে। আমি তাই এই অনুভূতি এখন আবার নিজের মধ্যেই রেখেছি। মনের একান্ত গভীর অনুভূতি সকলকে বলে বোঝানো যায় না। রাত হয়েছে খানিকটা। একটা ভাড়া নিয়ে মুড়ি স্টেশন থেকে ফিরছিলাম। সময়টা চৈত্র মাস, অজস্র পলাশ ফুটে আছে চারিদিকে। মুড়ি স্টেশনটা পড়ে ঝাড়খণ্ডের সীমানায়, পুরুলিয়ার শেষ প্রান্তে। চিপকপুর থেকে বেশি একটা দূর নয়। ফিরতে বেশ দেরি হয়ে গেছে। ওখানকার সন্ন্যাসী লজে আমার পুরনো বন্ধুরা গল্পে গল্পে দেরি করিয়ে দিল। বেশি রাস্তা নয় বলে আমিও গা করিনি। ফেরার পথে জঙ্গল পড়ে, একা গাড়ি নিয়ে চলেছি। এখানে মাঝে মাঝে হাতি বের হয়, তাই গাড়ি চালাচ্ছি বেশ জোরেই। জ্যোৎস্না রাত, তার ওপর পলাশ ফুলের সময় চলছে। অপূর্ব সুন্দর পরিবেশ। চারিদিক যেন অস্বাভাবিক স্বচ্ছ আর সাদা হয়ে আছে। মাঝে মাঝে এক একটা পলাশ গাছ ফুলের ভারে যেন নুয়ে পড়েছে। প্রকৃতিতে আজ যেন কিসের এক উৎসব শুরু হয়েছে। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। ও প্রান্তে একজন পুরুষকণ্ঠ বলে উঠলেন, সুভাষবাবু, বড় বিপদে পড়েছি। মেয়েটা জ্বরে অচৈতন্য হয়ে পড়েছে। আমি কলকাতা থেকে পুরুলিয়া এসেছিলাম। ওকে এক্ষুনি একবার হাসপাতালে নিয়ে যেতে হবে। কাছাকাছি কোটশিলা হাসপাতাল আছে শুনেছি। আপনি তো কাছাকাছিই থাকেন,
যদি একটু গাড়িটা নিয়ে আসেন। আমি সন্ন্যাসী লজে উঠেছি। সকালে ওখান থেকে বেরিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াই। হঠাৎ আমার মেয়ে ভূত দেখবে বলে জোর করায় ওকে নিয়ে বেগুনকোদর স্টেশনে এসছিলাম। এখন আমরা ওখানেই আছি। এদিকে এখানে তো মাথার উপর একটা ছাদও নেই যে একটু বসে বিশ্রাম করব। ফাঁকা মাঠের উপর স্টেশন, কয়েক কিলোমিটারের মধ্যে কিছুই চোখে পড়ছে না। আমি যেই গাড়ি ভাড়া করেছিলাম সেই ড্রাইভার আপনার নাম বলল আর এই নম্বরটা দিল। ড্রাইভার তা সেই বিকেলে কোথায় যেন চলে গেছে, এখনও আসেনি। এদিকে অন্ধকারে অসুস্থ মেয়ে নিয়ে আমি পড়েছি মহা ঝামেলায়। প্লিজ একটু হেল্প করবেন? আমি তাড়াতাড়ি বললাম, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই পৌঁছাচ্ছি। ফোনটা কেটে যেতে স্ক্রিনে একটা ছবি ফুটে উঠল। একটা বাচ্চা মেয়ের ছবি, সুন্দর ফুটফুটে মুখ। অবাক কাণ্ড, এতক্ষণ ফোনে কোনো নেট কানেকশনই ছিল না। নেটওয়ার্কের প্রবলেম ছিল, কিন্তু কি করে যেন হঠাৎ ফোনে নেট কানেকশন চালু হয়ে গেছে। আমি আবার এসব বুঝি না, ভিডিও কল না কী সব যেন বলে। তবে কল লিস্টে দেখলাম কোনো নম্বরই ওঠেনি। যা বাবা, এ আবার কি ব্যাপার? বাড়িতে আমারও এই বয়সের মেয়ে আছে, ও এই সব ভালো বুঝে। একবার ওকে ফোনটা দেখিয়ে নিতে হবে। হুড়মুড় করে গাড়ি চালিয়ে স্টেশনে এসে দেখি কেউ কোথাও নেই। আমি কলকাতার মানুষদের কাছে এমন ব্যবহার আগেও পেয়েছি। হয়তো বিপদে পড়ে ডেকেছে, এর মধ্যে অন্য গাড়ির ব্যবস্থা হঠাৎ হয়ে গেছে, ব্যাস কিচ্ছু না জানিয়ে সোজা হাওয়া। এরাও হয়তো তাই করেছে। আমি প্ল্যাটফর্মে চারদিকে একবার চোখ বোলালাম। অন্ধকারে একটা লাল টিমটিমে আলো জ্বলে টিকিট বাবু বসে আছেন, আর আধ ঘন্টা পরে তিনিও ঘুমটি বন্ধ করে দেবেন। মাঠের মধ্যে একটা রেল লাইন আর একটা নামের বোর্ড নিয়ে স্টেশন। ঘড়িতে প্রায় 8টা। সামনে দিয়ে রাতের শেষ লোকাল ট্রেনটা বেরিয়ে গেল। আমি গাড়ি থেকে ভেবে চারিদিকে চোখ বোলালাম, কই কোথাও তো কেউ নেই। অনেকক্ষণ খুঁজে কাউকে দেখতে না পেয়ে গাড়ি স্টার্ট দিয়ে মাঠের মধ্যে এগোতেই কার একটা অস্পষ্ট গলা শুনতে পেলাম। সুভাষবাবু, সুভাষবাবু দাঁড়ান, আমরা এখানে। অন্ধকারে ভালো করে দেখতে পেলাম না, তবে একজন ভদ্রলোক অন্ধকারে একটু দূরে দাঁড়িয়েছিলেন। জ্যোৎস্না রাত। আমি গাড়িটা তার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালাম। আমার কিন্তু একটা দৃশ্য দেখে খুব অবাক লাগলো। মাঠের মধ্যে চাদর জড়িয়ে মেয়েটা শোয়ানো আছে। ভারী সুন্দর সেই মুখ, যা আমার ফোনে এক ঝলক ভেসে উঠেছিল। আমি সঙ্গে সঙ্গে লোকটাকে বললাম, গাড়িতে উঠে আসুন, ওর জ্বর খুব বুঝি, ওকে একেবারে মাটিতে শুয়ে রেখেছেন। ভদ্রলোক পাজাকোলা করে মেয়েকে তুলে নিলেন গাড়িতে, নিজেও পেছনে বসলেন। ভদ্রলোকের মাথায় একটা টুপি পরায়, তার মুখটা স্পষ্ট করে দেখতে পেলাম না। কোটশিলা হাসপাতাল এখন থেকে বেশি দূরে নয়, তাই তাড়াতাড়ি গাড়ি চালু করলাম। ভদ্রলোক তার নিজের পরিচয় দিয়ে বললেন, আমি বিষ্ঠ হালদার, থাকি কলকাতার বরানগরে। ও আমার মেয়ে পাখি, আমার একমাত্র মেয়ে। ওর মা মারা গেছে খুব ছোটবেলায়। প্রতিবার ছুটিতে আমরা দুজন ঘুরতে বেরিয়ে পড়ি। এবারে আমরা পুরুলিয়া এসেছি ঘুরতে। আপনি তো শুনেছি এখানকার লোক। কাল রাতে এখানকার সন্ন্যাসী লজে একজন খুন হয়েছে, সেটা কি শুনেছেন আপনি? আমি বললাম, হ্যাঁ, আজকেই একটা কাজের সূত্রে ওখানে এসে সব শুনলাম। যিনি খুন হয়েছেন আপনাদের ওখানকার, মানে কলকাতার লোক, অনেক পয়সাওয়ালা লোক ছিলেন শুনেছি। হোটেলের সবচেয়ে দামি এসি ঘরটা অনেক দিন ধরে বুক করে রেখেছিলেন, কিন্তু যে খুন হয়েছেন তার নামটা শোনা হয়নি। লোকটা আবার বলে উঠল, আমিও নামটা শুনিনি। শুনলাম বডি পাওয়া যায়নি, শুধু ঘরের বেড কাভারে রক্ত লেগেছিল প্রচুর। লোকটা চুপ করে গেল। কিছুক্ষণ বাদে আমি লোকটাকে জিজ্ঞেস করি, শুনেছি পুলিশ এসে হোটেলের কর্মচারীদের ধরে নিয়ে গেছে জেরা করার জন্য। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? আমি প্রশ্নটা করে পেছন ঘুরে তাকালাম। লোকটা এবার বলে উঠল, কি করে বলবো বলুন? কে কেমন মানুষ কে জানে, দূর থেকে তো কাউকে ভালো মতো চেনা যায় না। আমি উত্তরে বললাম, হয়তো লোকটার কোনো অসাধু ব্যবসা ছিল, তাই ও শত্রুরা এসে ঘরে ঢুকে মেরে দিয়ে গেছে। হঠাৎ করে লোকটা বলে উঠল, আর লাশ? লাশ কি হলো তাহলে? এত তাড়াতাড়ি দুটো লাশ গায়েব করা তো সহজ নয়।
যদি হোটেলেরও কেউ জড়িত না থাকে? আমি কথাটা শুনে হক্কচকিয়ে উঠলাম। দুটো? আপনি কি করে জানলেন যে দুজন খুন হয়েছে? আপনাকে কি কেউ বলেছে? লোকটা কান্নার স্বরে বলে উঠল, হ্যাঁ, দুটো। আমার আর আমার মেয়ের বডি দুটোই তো হলো তাহলে, তাই না? মেয়েটাকেও ওরা ছাড়লো না, জানেন? আমি ভয় পেয়ে গেলাম। মনে মনে বলে উঠলাম, কি বলে কি লোকটা, পাগল নাকি? হাসপাতাল আর হয়তো 200 মিটারও নয়, সামনে হ্যালোজেনের মৃদু আলো দেখা যাচ্ছে। আমি হতবম্ব হয়ে পেছনে ফিরে তাকালাম, আর তখনই একটা তীব্র কটু গন্ধটা পেলাম। এটা কি দেখলাম আমি? অল্প আলোয় দেখলাম সমস্ত গায়ে পচা গলা শাক পাতার আবর্জনা মাখা দুটো নিষ্প্রাণ শক্ত হয়ে যাওয়া মৃতদেহ সোজা হয়ে আমার গাড়ির পেছনের সিটে বসে আছে। সমস্ত সিট বাড়া বেয়ে এক প্রবল ঠান্ডা স্রোত বয়ে গেল আমার। জ্ঞান হারানোর আগে শুনতে পেলাম কয়েকটা মাত্র কথা। কিছুক্ষণ বাদে যখন জ্ঞান ফিরে আসে, দেখি আমার গাড়ির পাশে একটা পুলিশের গাড়ি, আর কয়েকজন পুলিশ আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি পুলিশকে সমস্ত কথা খুলে বললাম, আর শেষবারের মতো শোনা সেই কয়েকটি কথাও জানাই পুলিশকে। এর ফলে পুলিশের কাছেও পরে বিষয়টা পরিষ্কার হয়েছিল। আমার এখনো মনে আছে, শেষবারের মতো লোকটা বলছিল, কাল রাতে খুব কাছ থেকে গুলি করার পর প্রথমে আমাদের দেহ দুটো হোটেলের সবুজ সার তৈরি করার পাথরের ট্যাঙ্কে ফেলে দিয়েছিল। আপনি হয়তো আপনার গাড়ির ডিকিটা একেবারেও খেয়াল করেননি। আজ সন্ধ্যায় হোটেলের কর্মচারীরা হোটেলের সেই বিশাল ট্যাঙ্ক থেকে পুলিশের ভয়ে আমাদের বডি দুটো আপনার গাড়িতে তুলে দিয়েছিল। অবশ্য ওরা খুব ভালো করে প্যাকিং করেছিল যাতে কোনো গন্ধ না পাওয়া যায়। এবার একটু গম্ভীর স্বরে বলে উঠল, তবে স্রেফ সামান্য কিছু টাকার লোভে আমরা কিন্তু খুন হইনি। এর পিছনে অনেক লম্বা হাত আছে। আমি একজন সিবিআই অফিসার। ঝাড়খণ্ড ও মুড়ি অঞ্চলে নিষিদ্ধ মাদক হাশিশ পাচারের চক্রটা আমি একাই ধরে ফেলেছিলাম। জানি না কি করে ওরা টের পেল যে আমি এখানে ঘুরতে এসেছি। তারপর রাতের অন্ধকারে ওরা আমাদের খুন করল। প্রিয় শ্রোতাগণ, আপনাদের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে লিখে জানাবেন। আগামী দিনে আরো ভালো ভালো গল্প শোনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী একটি নতুন ভূতের গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।